উফ, স্বপ্না, আজ তোমাকে এভাবে ছিঁড়ে খেতে যে কি শান্তি লাগছে। উফ, মেরো না রূপক, লাগছে। প্লিজ একটু থামো। যন্ত্রণাতেও তোমাকে যা সেক্সি লাগছে না, একদম পাগল করে দিচ্ছ আমাকে। আমার হাতটা ছাড়ো, হাড়টা বোধহয় ভেঙেই যাবে। ভাঙলে ভাঙুক, আজ তোমার শরীরের প্রতিটি কোণা আমি ভোগ করবই। তুমি এমন অসভ্য রূপক, বাসর রাতে নেশা করে এসে আমাকে অত্যাচার করছো। ছি। তোমার এই নরম শরীরটা আজ আমার সব নেশা মিটিয়ে দেবে স্বপ্না। ইস, ওভাবে কামড়ে দিও না, রক্ত বের হচ্ছে তো। রক্ত বেরোলে বেরোক, আজ তোমাকে আমি ক্ষত বিক্ষত করে ছাড়বো। মাগো, আমাকে কেউ বাঁচাও, আমি আর সইতে পারছি না। যত চিৎকার করবে আমি তত বেশি উত্তেজিত হব। আরও জোরে চেঁচাও। দয়া করো রূপক, এটা তো ভালোবাসা নয়, এটা তো অত্যাচার। ভালোবাসা দিয়ে কি হবে জান, আমার চাই তোমার এই উন্মুক্ত শরীরটা। উফ, ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ হলে হোক, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না। পশুর মতো করো না, আমি তোমার বিয়ে করা স্ত্রী। স্ত্রী বলেই তো আজ তোমাকে আমার পায়ের নিচে পিষে ফেলার অধিকার পেয়েছি। উফ, কেন করছো এমন? আমার খুব কষ্ট হচ্ছে। এই কষ্টটাই তো আমি দেখতে চেয়েছিলাম। আজ আমি তোমাকে চিবিয়ে খাবো। না, আর না, আমি শেষ হয়ে যাচ্ছি রূপক। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে স্বপ্নার। এই তো কিছুক্ষণ আগের কথা, বাসর ঘরে সাজানো রজনীগন্ধার তীব্র ঘ্রাণ স্বপ্নার নাকে এসে ধাক্কা দিচ্ছে। বিছানার উপর জড়সড় হয়ে বসে আছে সে, পরনে লাল বেনারসি। তার শরীর কাঁপছে এক অজানা আশঙ্কায়। দরজার ছিটকিনি খোলার শব্দে এসে চমকে উঠল। রূপক টলটলে করে ঘরে ঢুকল, তার চোখে মুখে এক অশুভ তৃপ্তি। সে ধীর পায়ে স্বপ্নার দিকে এগিয়ে এলো এবং খুব কাছে গিয়ে দাঁড়ালো। এত সুন্দর সাজে তোমাকে দেখব ভাবিনি, দেখে তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। রূপকের গলার স্বরটা ভারী এবং অস্বাভাবিক। সে স্বপ্নার ঘোমটাটা সরিয়ে দিয়ে তার চিবুক চেপে ধরল। স্বপ্নার দম বন্ধ হয়ে আসছে। সে দুহাতে রূপককে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু রূপকের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এক হিংস্র শিকারীর মতো তার শিকারকে দেখছে। প্লিজ রূপক, আজ অন্তত আমাকে ছেড়ে দাও, আমার খুব ভয় করছে। রূপক একটা অট্ট হাসি দিল। সে স্বপ্নার কোনো কথাই শুনতে রাজি নয়। সে গায়ের জোরে স্বপ্নার হাত দুটো চেপে ধরল। স্বপ্নার সমস্ত প্রতিবাদ যেন দেওয়ালের গায়ে লেগে ফিরে আসছে। রূপকের আচরণে কোনো ভালোবাসা নেই, আছে কেবল আদিম জেদ। সে স্বপ্নার আর্তনাদ অগ্রাহ্য করে তাকে বিছানায় জাপটে ধরল। বাধা দিয়ে লাভ নেই স্বপ্না, আজ থেকে তুমি আমার কেনা গোলাম। আমি যা চাবো তাই হবে। স্বপ্না আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেমার। তার বেনারসির আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়েছে। সে রূপকের বুকের ওপর ধাক্কা দিল, কিন্তু রূপকের উন্মাদনার কাছে সে অত্যন্ত অসহায়। রূপক যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে স্বপ্নার গলার কাছে মুখ নামিয়ে আনল। স্বপ্নার গগনবিদারী চিৎকার ঘরের চার দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকল, কিন্তু বাইরে থেকে কেউ এলো না। তুমি এটা করো না, এটা তো ভালোবাসা নয়, এটা তো জোর করা। রূপক তার জেদ থেকে এক চুলও নড়ল না। সে স্বপ্নার প্রতিবাদের ভাষাগুলোকে অগ্রাহ্য করে আরও আক্রমণাত্মক হয়ে উঠল। স্বপ্নার কান্না এবং আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগল। ঘরে সাজানো ফুলগুলো যেন এই নিষ্ঠুরতার সাক্ষী হয়ে নির্বাক দাঁড়িয়ে আছে। রূপকের হিংস্রতা যেন গ্রুমের প্রতিটি কোণে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে। এত সুন্দর কেন তুমি? সুন্দরকে জোর করে কলঙ্কে কলুষিত করো না। এত সুন্দর দেখেই তো আজ তোমায় একদম কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করছে স্বপ্না। রূপকের কণ্ঠস্বরে একটা বন্য নেশা আর আদিম লালসা মিশে আছে। সে টলমল পায়ে স্বপ্নার খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাসে উৎকট মদের গন্ধ স্বপ্নার নাকে এসে ধাক্কা দিচ্ছে। স্বপ্না বিছানার এক কোণে কুঁকড়ে বসে আছে। তার কপালে জমে থাকা ঘামগুলো বেনারসির সাজ নষ্ট করে দিচ্ছে। রূপক হঠাৎ স্বপ্নার চিবুকটা শক্ত করে চেপে ধরল, যেন হাড়গুলো মটমট করে ভেঙে যাবে। স্বপ্নার চোখের জল তার হাতের ওপর পড়লেও রূপকের পাথুরে মনে কোনো করুণার উদ্রেক হল না। সে স্বপ্নার ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে এক বিকৃত হাসি হাসল। ওভাবে ধরো না রূপক, আমার খুব লাগছে। তুমি তো এমন ছিলে না, আজ কেন এমন করছো? রূপক কোনো উত্তর না দিয়ে স্বপ্নার ঘোমটাটা এক ঝটকায় ছিঁড়ে ফেলল। স্বপ্নার গলার সোনার হাড়টা চামড়ায় ঘষা খেয়ে লাল দাগ ফেলে দিল। রূপক তার গায়ের জোরে স্বপ্নাকে বিছানার মাঝখানে টেনে নিয়ে এলো।
স্বপ্নার প্রতিবাদী হাত দুটো সে নিজের এক হাতের মুঠোয় লোহার খাঁচার মতো আটকে ফেলল। স্বপ্নার শরীরের প্রতিটি পেশি আতঙ্কে শক্ত হয়ে উঠেছে। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু রূপকের ভারী শরীরের নিচে সে যেন পিষ্ট হয়ে যাচ্ছে। রূপক তার মুখটা স্বপ্নার কাঁধের ওপর জোর করে বসিয়ে দিল। ভালোবাসা দিয়ে কি হবে? আমার তো শরীর চাই, আর আজ আমি সেটা জোর করেই নেব। স্বপ্নার গলার চিৎকারটা রূপকের হাতের চাপে গুমড়ে মরছে। রূপক স্বপ্নার শাড়ির আঁচলটা নির্মমভাবে টেনে সরিয়ে দিল, যেন সে কোনো জড় বস্তুর সাথে খেলছে। স্বপ্নার ফর্সা পিঠে রূপকের নখের আঁচড় বসে যাচ্ছে, কিন্তু তাতে রূপকের কোনো ভ্রুক্ষেপ নেই। সে উন্মাদনার চরম শিখরে পৌঁছে গেছে। স্বপ্নার কান্নার শব্দ আর রূপকের ভারী নিঃশ্বাসের শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। রূপক স্বপ্নার ইচ্ছার বিরুদ্ধে তার শরীরের প্রতিটি অংশে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করল। সে যেন কোনো মানুষ নয়, এক আদিম হিংস্র পশুতে পরিণত হয়েছে। আল্লাহর দোহাই লাগে রূপক, আমি তোমার স্ত্রী, কোনো ভোগের বস্তু নই, আমাকে ছেড়ে দাও। রূপক স্বপ্নার আর্তনাদকে বিদ্রূপ করে তার ঠোঁট দুটো কামড়ে ধরল। রক্তের নোনথা স্বাদ রূপকের নেশাকে আরও বাড়িয়ে দিল। সে স্বপ্নার শরীরটাকে নিজের কবজায় নিয়ে পৈশাচিক উল্লাসে মেতে উঠল। স্বপ্নার হাত পা ছোড়াছড়ি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। তার শরীরের শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে এই অসম যুদ্ধের কাছে। রূপকের প্রতিটি স্পর্শ স্বপ্নার কাছে বিষাক্ত তীরের মতো বিঁধছে। সে বুঝতে পারছে আজ এই বাসর ঘরেই তার সম্মান আর আত্মা দুটোই ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ঘরের কোণে জ্বলতে থাকা লাল বাতিটা যেন এই বীভৎস দৃশ্যের সাক্ষী হয়ে নিথর দাঁড়িয়ে আছে। তোমার এই কান্না আজ আমাকে আরও বেশি পাগল করে দিচ্ছে স্বপ্না, থামিও না। রূপক স্বপ্নার সমস্ত আব্রু কেড়ে নিয়ে তাকে সম্পূর্ণ অসহায় করে দিল। তার প্রতিটি মুভমেন্ট ছিল পৈশাচিক এবং যন্ত্রণাদায়ক। সেই স্বপ্নার কোমল শরীর তাকে নিজের জিঘাংসা মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকল। স্বপ্নার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। সিলিং ফ্যানের ঘূর্ণনটা তার কাছে এক অন্তহীন যন্ত্রণার চক্র বলে মনে হচ্ছে। রূপকের শরীরের ভার আর তার পাশবিক আচরণ স্বপ্নার চেতনাকে গ্রাস করে নিচ্ছে। এই অন্ধকার রাতে একটা সাজানো গোছানো ঘরে ভালোবাসার বদলে কেবল আদিম লালসা আর ধর্ষণের বীভৎসতা রাজত্ব করতে থাকল। উফ স্বপ্না, এত নরম কেন তুমি? রূপকের পৈশাচিকতায় স্বপ্নার শরীরটা যখন যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার চেতনার দুয়ারে হানা দিল এক অন্ধকার অতীত। আজ থেকে 12 বছর আগের সেই ভ্যাপসা গরমের দুপুরটা চোখের সামনে ভেসে উঠল। মা বাড়িতে ছিলেন না, আর ঠিক সেই সুযোগে বড় মামা ঘরে ঢুকে খিল এঁটে দিয়েছিলেন। সেই একই রকম ভারী নিঃশ্বাস, সেই একই রকম লোলুপ দৃষ্টি। কিশোরী স্বপ্না সেদিনও এভাবেই বাঁচার জন্য ছটফট করেছিল, আর আজ নিজের বাসর ঘরে নিজের স্বামীর কাছেও সে একইভাবে শিকার হচ্ছে। রূপকের প্রতিটি হিংস্র স্পর্শ তাকে সেই পুরনো ট্রমার গহ্বরে ঠেলে দিচ্ছে। কি হলো, পুতুলের মতো পড়ে আছো কেন? একটু নড়াচড়া করো, নাকি বেশি লাগছে? রূপক স্বপ্নার চুলের মুঠি ধরে মাথাটা পেছনের দিকে টেনে ধরল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। সে স্বপ্নার কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক শব্দ করে হাসল। তার অসংলগ্ন কথাবার্তাগুলো স্বপ্নার কানে বিষের মতো বিঁধছে। রূপক তার হাতের চাপে স্বপ্নার কোমল ত্বকে নীলচে দাগ ফেলে দিচ্ছে। স্বপ্নার মনে হচ্ছে সে কোনো মানুষ নয়, বরং ছিন্ন ভিন্ন হওয়া এক টুকরো মাংস। স্মৃতির সেই মামা আর বর্তমানের এই রূপক, দুজনের মুখ যেন এক হয়ে মিশে যাচ্ছে স্বপ্নার ঝাপসা দৃষ্টিতে। তোমার ওই কান্নাকাটি আমার কাছে মিউজিকের মতো লাগে। যত চিৎকার করবে আমি তত মজা পাবো। রূপক আরও বেশি বেপরাও হয়ে উঠল। সেই স্বপ্নার শরীরের ওপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে তাকে পিষ্ট করতে চাইল। স্বপ্নার মনে পড়ে যাচ্ছে সেই দুপুরের কথা, যখন মামার ঘামের গন্ধ তাকে দম বন্ধ করে মেরে ফেলতে চেয়েছিল। আজ রূপকের শরীরের মদের উৎকট গন্ধ তাকে একইভাবে বমি বমি ভাব দিচ্ছে। সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। রূপক স্বপ্নার শরীরের প্রতিটি ভাঁজে নিজের আধিপত্য প্রতিষ্ঠার নেশায় মত্ত। তার হাতগুলো স্বপ্নার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে পৈশাচিক আক্রোশে হানা দিচ্ছে। বাসর রাতে সতীপনা দেখাতে এসেছ? আজ তোমার এই অহংকার আমি চুরমার করে দেব। রূপক তার পরনের কাপড়গুলো আরও অসংলগ্নভাবে টেনে ছিঁড়তে শুরু করল। স্বপ্নার সারা শরীরে এখন কেবল লাঞ্ছনার চিহ্ন। রূপকের এক একটা ঝাপটা তাকে শৈশবে সেই অন্ধকার ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সে বারবার বলছে, ছেড়ে দিন মামা, আমি মাকে বলে দেব। কিন্তু পরক্ষণেই হুঁশ ফিরলে দেখছে এটা মামা নয়, এটা রূপক। রূপকের কুৎসিত গালিগালাজ আর অশালীন অঙ্গভঙ্গি রুমের পবিত্রতাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সে যেন স্বপ্নার আত্মার গভীরে ক্ষত করে দিতে চাইছে।
দোহাই লাগে, এভাবে করো না। চুপচাপ সহ্য করো। আজ সারা রাত তোমাকে নিয়ে আমি আমার মনের সব নোংরা স্বাদ মেটাবো। রূপকের হিংস্রতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সে স্বপ্নার নিস্তেজ প্রায় শরীরটাকে নিজের খুশি মতো ব্যবহার করতে থাকল। স্বপ্নার মনে হচ্ছে তার হাড়গুলো একে একে ভেঙে যাচ্ছে। রূপকের মুখ থেকে লালা গড়িয়ে স্বপ্নার গলায় পড়ছে, যা তাকে চরম ঘৃণায় আচ্ছন্ন করে দিচ্ছে। শৈশবের সেই ট্রমা আর আজকের এই বাস্তব ধর্ষণের নিষ্ঠুরতা দুটো মিলে স্বপ্নার মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে। সে কেবল সিলিংয়ের দিকে তাকিয়ে দুচোখ দিয়ে নীরব অস্ত্র বিসর্জন দিচ্ছে, আর রূপক তার উপর নিজের আদিম লালসা চরিতার্থ করে চলেছে। বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে রূপকের বাসরুমে ঢুকতে গিয়ে কিছুটা দেরি হয়ে যায়। ঘরে ঢুকতেই দেখে তার নতুন বিবাহিতা স্ত্রী বিছানায় ছটফট করছে আর গোঙাচ্ছে। রূপকের আতঙ্কে মুখ শুকিয়ে যায়। স্বপ্না, আমি আর পারছি না, থামো। রূপক কাছে এগিয়ে আসে। স্বপ্নার গোঙানি আর ছটপটানি তখন চরমে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। অবচেতন মনে সে এখনও সেই 12 বছর আগের অন্ধকার দুপুর আর রূপকের রূপ ধরা সেই দানবটার সাথে লড়াই করছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে খুব কাছ থেকে ডাকছে, কেউ একজন তার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। সেই কণ্ঠস্বরটা হিংস্র নয়, বরং তাতে লেগে আছে একরাশ উদ্বেগ আর বিস্ময়। স্বপ্নার বন্ধ চোখের পাতায় তখনও যন্ত্রণার ছবিগুলো ভাসছে। সে আপ্রাণ চেষ্টা করছে সেই নরক থেকে বেরিয়ে আসতে। স্বপ্না, স্বপ্না শুনছেন? কি হয়েছে আপনার? এভাবে কাঁপছেন কেন? রূপকের গলার স্বরে এক অদ্ভুত কোমলতা। সে স্বপ্নার খুব কাছে বসে আছে, তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। সে বুঝতে পারছে না কিছুক্ষণ আগে সবার সাথে মিষ্টি করে হাসতে থাকা মেয়েটি হঠাৎ ঘুমের মধ্যে কেন এমন পৈশাচিক যন্ত্রণায় ছটফট করছে। রূপক আলতো করে স্বপ্নার কপালে হাত রাখল, কিন্তু স্পর্শ পাওয়ার সাথে সাথে স্বপ্না আরও বেশি কুঁকড়ে গেল। তার অবচেতন মন এই স্পর্শকে আদর নয়, বরং আক্রমণ হিসেবে ধরে নিচ্ছে। সে ঘুমের ঘোরেই হাত পা ছুটতে শুরু করল, যেন সে অদৃশ্য কোনো শিকল থেকে নিজেকে মুক্ত করতে চাইছে। না না, আমাকে ছেড়ে দাও, দোহাই লাগে, আর না, আমাকে ছেড়ে দাও। স্বপ্নার চিৎকারটা ঘরের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। তার গলার স্বর কান্নায় বুঝে আসছে। রূপক এবার আরও জোরে স্বপ্নার নাম ধরে ডাকল। সে বুঝতে পারছে স্বপ্না কোনো ভয়াবহ দুঃস্বপ্নের কবলে পড়েছে। সে স্বপ্নার দুই কাঁধ শক্ত করে ধরে তাকে জাগানোর চেষ্টা করল। স্বপ্নার সারা শরীর তখন ঘামে ভিজে একাকার। হঠাৎ এক তীব্র ঝাঁকুনি দিয়ে স্বপ্নার চোখের পাতা খুলে গেল। তার চোখের মণি দুটো আতঙ্কে বড় বড় হয়ে আছে, যেন সে সামনে জীবন্ত কোনো যমদূতকে দেখতে পাচ্ছে। স্বপ্না, শান্ত হন। আমি রূপক। আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখছিলেন? স্বপ্না দ্রুত নিঃশ্বাস ফেলছে। তার বুকটা ধরফর করছে কামারের হাঁপড়ের মতো। সে তাকিয়ে দেখল সামনে রূপক বসে আছে, কিন্তু তার চোখে সেই লালসা নেই, সেই হিংস্রতা নেই। রূপক তার দিকে এক গ্লাস জল বাড়িয়ে দিচ্ছে, কিন্তু স্বপ্নার মস্তিষ্কে তখনও সেই দুঃস্বপ্নের রেশ কাটেনি। রূপক যখনই তার দিকে হাত বাড়াতে গেল, স্বপ্না এক ঝটকায় অনেকটা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসল। তার চোখে রূপক এখন আর তার স্ত্রী নয়, বরং সেই আদিম পশুটি যে তাকে একটু আগে স্বপ্নে ছিঁড়ে খাচ্ছিল। কাছে আসবেন না, একদম কাছে আসবেন না, আপনি দয়া করে আমাকে স্পর্শ করবেন না। স্বপ্নার এই আর্তনাদে রূপক স্তম্ভিত হয়ে গেল। সে গ্লাস হাতে মূর্তির মতো বসে রইল। সে বুঝতে পারছে না কেন তার নিজের স্ত্রী তাকে দেখে এভাবে সিটিয়ে যাচ্ছে। রূপক নিজেকে একটু সামলে নিয়ে গ্লাসটা পাশে টেবিলের ওপর রাখল। সে খুব সাবধানে ধীর স্থির কণ্ঠে কথা বলতে শুরু করল, যাতে স্বপ্না আশ্বস্ত হতে পারে। সে বুঝতে পারছে স্বপ্নার মনের গভীরে এমন কোনো ক্ষত আছে যা এই মুহূর্তে আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। সে স্বপ্নার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মেঝেতে বসল। আমি আসছি না কাছে, দেখুন আমি অনেক দূরে বসে আছি। আপনি কি একটু জল খাবেন? স্বপ্না দুই হাতে নিজের শরীরটা আড়াল করার চেষ্টা করছে, যদিও তার পরনের বেনারসি একদম ঠিকঠাক আছে। সে ঘরটার দিকে তাকালো। বাসর ঘরে সাজানো ফুলগুলো আগের মতোই সতেজ, কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। রূপকের পরনেও বিয়ের পাজামা পাঞ্জাবি, সেখানে কোনো মদের গন্ধ নেই, নেই কোনো পৈশাচিক উন্মাদনা। স্বপ্না বুঝতে পারল সে এতক্ষণ এক দীর্ঘ ও ভয়াবহ দুঃস্বপ্নের ঘোরে ছিল। তার কান্না এবার বাঁধ ভাঙল। সে ডুকরে কেঁদে উঠল। রূপক শান্তভাবে বসে কেবল তাকে দেখছে। তার প্রতিটি কথা এখন অতি সাবধানে উচ্চারিত হচ্ছে। আমি খুব ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম আপনি। স্বপ্না কথা শেষ করতে পারল না। তার কান্নার তোড়ে শব্দগুলো হারিয়ে গেল। রূপক দীর্ঘশ্বাস ফেলল।
সে জানে না স্বপ্নার এই আতঙ্কের উৎস কোথায়, কিন্তু সে এটা বুঝতে পারছে যে আজ রাতটা তাদের জন্য খুব একটা সহজ হবে না। সে স্বপ্নার দিকে সরাসরি না তাকিয়ে জানালার দিকে তাকালো, যাতে স্বপ্না অস্বস্তি বোধ না করে। রূপকের এই শান্ত ও ভদ্র আচরণ স্বপ্নার মনে ধীরে ধীরে বিশ্বাসের দানা বাঁধতে শুরু করল। সে অনুভব করল এই মানুষটি সেই স্বপ্নের দানবটার চেয়ে সম্পূর্ণ আলাদা। ভয় নেই স্বপ্না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার অমতে আমি আপনার ছায়াও স্পর্শ করব না। স্বপ্নার কান্না কিছুটা থামলে রূপক তাকে আশ্বস্ত করে হাসল। সে স্বপ্নার বয়সের তুলনায় ৩ বছরের ছোট হলেও তার আচরণে এক গভীর পরিপক্কতা ফুটে উঠছে। স্বপ্না গ্রামের সাধারণ পরিবেশে বড় হওয়া মেয়ে, এই শহরের আধুনিক বাড়ি আর জাঁকজমক তার কাছে কিছুটা অচেনা। রূপক বুঝতে পারল স্বপ্নার অস্বস্তি দূর করতে তাকে স্বাভাবিক হতে সময় দিতে হবে। আপনি অনেকক্ষণে ভারী শাড়ি পরে আছেন, এবার ফ্রেশ হয়ে নিন, অনেক হালকা লাগবে। বাথরুমটা কোন দিকে? স্বপ্না একটু দ্বিধা নিয়ে উঠে দাঁড়ালো। রূপক তাকে বাথরুম দেখিয়ে দিল। সে রূপকের চোখের দিকে তাকাতে পারছে না। গ্রামের পুকুর ঘাটে গোসল করা মেয়েটা এই চকচকে বাথরুমের ফিটিংস দেখে কিছুটা ঘাবড়ে গেল। সে বাথরুমে ঢুকে দরজায় খিল দিল। রূপক বাইরে বসে মৃদু হাসল। সে জানে স্বপ্নার জন্য সবকিছুই নতুন। কিছুক্ষণ পর বাথরুম থেকে আচমকা স্বপ্নার একটা আর্তনাদ আর পড়ার শব্দ ভেসে এলো। রূপক দৌড়ে গেল। স্বপ্না, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? রূপক দরজায় ধাক্কা দিতেই দেখল খিলটা ঠিকমতো লাগেনি। দরজা খুলে গেল। ভেতরে মেঝেতে পিছলে পড়ে আছে স্বপ্না। কল ছাড়তে গিয়ে সে শাওয়ারের সুইচ টিপে দিয়েছিল, যার ফলে হুট করে উপর থেকে জল পড়ে সে ঘাবলে গিয়ে পা পিছলে যায়। রূপক এক মুহূর্ত দেরি না করে স্বপ্নার দিকে এগিয়ে গেল। স্বপ্না ভিজে একাকার হয়ে রূপকের দিকে তাকিয়ে আছে। তার চোখে এক অদ্ভুত লজ্জা আর ভয়। আমি বুঝতে পারিনি, আমি জানতাম না। ব্যাপার না, আমারই ভুল। কথা বলতে বলতে স্বপ্নার হাত ধরে টেনে তুলল, কিন্তু মেঝে পিচ্ছিল হওয়ায় সে নিয়ন্ত্রণ হারিয়ে স্বপ্নার খুব কাছে চলে এলো। এক হাতে সে স্বপ্নার কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করল। স্বপ্নার ভেজা চুলের জল রূপকের পাঞ্জাবি ভিজিয়ে দিচ্ছে। দুজনের নিঃশ্বাস খুব কাছাকাছি। বাথরুমের এই একচিলটে ঘরে হুট করে এক মায়াবী নিস্তব্ধতা নেমে এলো। রূপক স্বপ্নার চোখের ওপর জমে থাকা জলের কণাগুলো আলতো করে সরিয়ে দিল। আমি তো আপনার থেকে বয়সে ছোট, তাই না? বড় হয়েও ছোটদের মতো এমন আছাড় খায় কেউ? রূপকের রসিকতায় স্বপ্না হেসে ফেলল। তার মনের ভেতর জমে থাকা মেঘগুলো যেন এক নিমেষে কেটে গেল। রূপকের হাতের স্পর্শে এখন আর সে কোনো আতঙ্ক খুঁজে পাচ্ছে না, বরং এক ধরনের নির্ভরতা অনুভব করছে। রূপক তার ভেজা গালের দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে গেল। তার চোখে এখন আর লালসা নয়, বরং এক অদ্ভুত মুগ্ধতা খেলা করছে। 3 বছরের ছোট হলেও কথা বলেন একদম মুরব্বীদের মতো। ছাড়ুন এবার, ভিজে গেছেন তো। রূপক ছাড়ল না, বরং আরও একটু কাছে টেনে নিল। সে স্বপ্নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। স্বপ্নার গাল দুটো লাল হয়ে উঠল। গ্রামের সহজ সরল মেয়েটি আজ এই প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি এসে নিজেকে নিরাপদ বোধ করছে। রূপকের ছোট ছোট যত্নগুলো স্বপ্নার সেই দুঃস্বপ্নকে ধীরে ধীরে মুছে দিতে শুরু করেছে। তারপর হঠাৎ রূপকের হুঁশ হল। সে দ্রুত সরে দিয়ে স্বাভাবিক হয়ে বলল, ভেজা পোশাকে বেশিক্ষণ থাকবেন না, ঠান্ডা লেগে যাবে। আমি টাওয়েলটা দিচ্ছি। রূপক নিজে হাত বাড়িয়ে টাওয়েলটা স্বপ্নার মাথায় জড়িয়ে দিল। তার এই মমতা দেখে স্বপ্নার মনে হলো হয়তো জীবনটা অতটাও খারাপ নয়। সে রূপকের দিকে তাকিয়ে এক চিলটে হাসি দিল, যে হাসিতে কৃতজ্ঞতা আর ভালোবাসা দুটোই মেশানো ছিল। রূপক বাথরুম থেকে বেরিয়ে এসে বাইরে অপেক্ষা করতে লাগল। আজ বাসর রাতটা অন্যভাবে শুরু হলেও মায়ার বাঁধনটা যেন আরও শক্ত হতে শুরু করল। ফ্রেশ হয়ে স্বপ্না ঘরে ফিরে এলো। রূপক বিছানায় বালিশে হেলান দিয়ে বসে তার জন্য অপেক্ষা করছিল। ঘরের বাতিগুলো নিভিয়ে শুধু হালকা নীল রঙের জিরো বাল্বটা জ্বালিয়ে রাখা হয়েছে। স্বপ্না একটু জড়সড় হয়ে বিছানার একপাশে গিয়ে বসল। রূপক মুচকি হেসে তার দিকে একটু সরে এলো। আপনার গ্রামের বাড়িতে নিশ্চয়ই এখন জোনাকি পোকারা মেলা বসিয়েছে, তাই না? আপনি জানেন আমাদের পুকুর পাড়ে শিউলি গাছের তলায় যে অন্ধকার থাকে, সেখানে হাজার হাজার জোনাকি জ্বলে। শহরের এই কৃত্রিম আলো কি আর সেই সৌন্দর্য দিতে পারে? ঠিকই বলেছেন, শহরের রাত মানেই যান্ত্রিকতা। এখানে তো আকাশও ঠিকমতো দেখা যায় না, উঁচু দালানের ভিড়ে। খুব হিংসে হচ্ছে আপনার উপর। হিংসা হবে কেন? আমাকে তো এখন থেকে শহরের এই ইটের খাঁচাতেই বন্দি থাকতে হবে। বন্দি কেন বলছেন? এই খাঁচাটা এখন থেকে আমাদের দুজনের, আর সময় পেলে আমরা মাঝে মধ্যেই আপনার সেই ধান ক্ষেত আর মেঠো পথে হারিয়ে আসব।
সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলবো কেন? আপনি শহরে বড় হওয়া ছেলে, গ্রামের কাদামাটি আপনার সহ্য হবে তো? আপনার সাথে থাকলে আমি কাদা মাখতেও রাজি, তবে একটা শর্ত আছে, আমাকে সেই পুকুরে সাঁতার শেখাতে হবে। স্বপ্না হেসে ফেলে। ওদের গল্পের শুরু তো পুকুর থেকেই হয়েছিল। আবার পুকুরে নামবেন? যদি আগের বারের মতো ডুবে যান? আরে ওটা তো দুর্ঘটনা ছিল, এখনও কথা মনে করিয়ে লজ্জা দেবেন না। আর একটা কথা, দয়া করে আমাকে তুমি করে বলবেন, আপনি শুনতে ভালো লাগছে না। স্বপ্না কিছুটা লজ্জা পেয়ে বলে, ঠিক আছে। আচ্ছা, বিয়ের আগে আপনি আমাকে নিয়ে কি ভেবেছিলেন? বয়সে ছোট বলে কি খুব মন খারাপ ছিল? শুরুতে ভেবেছিলাম তুমি হয়তো খুব জেদি বা মাথা গরম হবে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার ছোট ভাইটার চেয়েও বেশি চঞ্চল। ভাই, সত্যি আমি কিন্তু আপনার স্বামী স্বপ্না খাতুন, অন্তত একটু সম্মান তো পাওয়াই উচিত। হয়েছে, আর বড়দের মতো ভাব নিতে হবে না। এখন ঘুমাও দেখি, অনেক রাত হয়েছে। আচ্ছা, ঘুমাচ্ছি। রূপক হাসি মুখে স্বপ্নার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। স্বপ্না আর হাত সরিয়ে নিল না। অন্ধকার ঘরে এসির মৃদু আওয়াজের মাঝে দুজন দুই জগতের গল্প করতে করতে কখন যে ঘুমের দেশে তলিয়ে গেল তারা নিজেরাও জানল না। স্বপ্নার মুখে এখন আর কোনো আতঙ্ক নেই, বরং এক নিশ্চিন্ত শান্তির আভা ছড়িয়ে আছে। ভোরের আলো তখনও ফোটেনি। জানালার ভারী পর্দার ফাঁক দিয়ে বাইরের আবছা অন্ধকার উঁকি দিচ্ছে। রূপক স্বপ্নার হাত ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। স্বপ্নার মুখেও এক প্রশান্তির ছাপ। কিন্তু এই সুখের আবেশ বেশিক্ষণ স্থায়ী হল না। দরজায় কর্কশ শব্দের ধাক্কায় স্বপ্নার ঘুমটা ভেঙে গেল। সে ধরপড় করে উঠে বসল। ঘড়িতে তাকিয়ে দেখল ভোর 4:10। দরজার ওপাশ থেকে নাজমা বেগমের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসছে। বলি, ও বাড়ির বড় বউ, নবাবের বেটির মতো ঘুম কি আর শেষ হবে না? বেলা তো গড়িয়ে দুপুর হয়ে গেল। নাজমা বেগমের কণ্ঠস্বরে এক ধরনের বিষ মিশে আছে। বিয়ের শুরু থেকেই তিনি এই গ্রাম্য মেয়েটিকে সহ্য করতে পারছেন না। তার ইচ্ছা ছিল শহরের কোনো ধনাঢ্য পরিবারের মেয়েকে রূপকের সাথে বিয়ে দেবেন, কিন্তু রূপকের জেদের কাছে তিনি হার মেনেছেন। স্বপ্না কোনো মতে তার শাড়ি আর চুল সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল। সামনে শাশুড়িকে দেখে সে নিচু হয়ে সালাম করল। আসসালামু আলাইকুম মা, কিছু বলবেন? আমি আসলে বুঝতে পারিনি, দেরি হয়ে গেছে। সালাম দিয়ে ভক্তি দেখাচ্ছ? থাক, অনেক হয়েছি। গ্রামে তো মুরগির ডাকতেই উঠতেন, এখানে কি কানে কুলো দিয়েছেন? নাকি স্বামীটার বয়সে ছোট বলে এখনই মাথায় ওঠার পরিকল্পনা করছেন? স্বপ্নার বুকটা কেঁপে উঠল। সে মাথা নিচু করে রইল। নাজমা বেগম তার ঘরের সাজসজ্জার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন সবকিছুতেই তার চরম ঘৃণা। তিনি স্বপ্নার বেনারসিয়ার গয়নার দিকে তাকিয়ে তার ছিল্লের হাসি হাসলেন। তিনি বুঝতে পারলেন তার ছেলে বউয়ের দাম্পত্য জীবন এখনও শুরু হয়নি। স্বপ্নার খুব ইচ্ছে ছিল বলবে যে সে মাত্র কিছুক্ষণ হলো ঘুমিয়েছে, কিন্তু বড়দের মুখের ওপর কথা বলা তার স্বভাব নয়। মা, আপনি ভুল ভাবছেন। আমি এখনই আসছি। কি করতে হবে বলুন? ড্রয়িং রুমের সোফায় কভারগুলো বদলানো দরকার, আর রান্নাঘরে গিয়ে রহিমার সাথে নাস্তা তৈরির হাত লাগাও। আমার বাড়িতে বসে বসে খাওয়ার অভ্যাস কারো নেই, তা সে বাসর রাতেই হোক আর যাই হোক। নাজমা বেগম গটগট করে নিচে নেমে গেলেন। স্বপ্না রূপকের দিকে একবার তাকালো। সে তখনও গভীর ঘুমে। স্বপ্না চটজলদি ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে চলে এলো। সেখানে কাজের লোক রহিমা একা হাতে আটা মাখছে। স্বপ্নাকে দেখে রহিমার চোখ কপালে উঠল। সে বেশ মমতাশীল মানুষ। স্বপ্নার এই অসহায় মুখটা দেখে তার খারাপ লাগলো। আরে নতুন বউ, আপনি এই সময় এখানে কেন? আপনার তো এখন ঘুমানোর কথা। খালাম্মা বুঝি আবার কিছু কইছে? না রহিমা আপা, মা বললেন কাজ করতে। আমি আসলে এসব করতে অভ্যস্ত, অসুবিধা হবে না। আমাকে বেলুনটা দিন। রান্নাঘরের দরজায় এসে নাজমা বেগম ভ্রুকুটি করলেন। রহিমা, বেশি আদর দিয়ে বউকে মাথায় তুলো না। গ্রামের মেয়ে তো গতর খাটানোর অভ্যাস আছে। দেখো যেন রুটিগুলো গোল হয়। তারা বাঁকা হলে কিন্তু আমি সেগুলো ডাস্টবিনে ফেলবো। খালাম্মা, উনি নতুন মানুষ, একটু তো সময় দিবেন। মাত্র কাল তো বিয়ে হলো। মুখ সামলে কথা বলো রহিমা। কাজ শিখতে কোনো মহব্বত লাগে না। সবটা নাস্তা শেষ করে ঘর ঝাড়ু দিবে। আমি আজ মেহমানদের ডাকছি, ঘর যেন ঝকঝক করে।
নাজমা বেগম গজগজ করতে করতে চলে গেলেন। স্বপ্না একটা দীর্ঘশ্বাস ফেলে রহিমার পাশে বসল। তার চোখ দুটো ঘুমে বুজে আসছে, কিন্তু মনের জোরে সে কাজে হাত দিল। শহরের এই বড় বাড়িতে আলোর কমতি নেই, কিন্তু ভালোবাসার যে বড় অভাব সেটা সে প্রথম সকালেই হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে মনে মনে রূপকের কথা ভাবল। রূপক পাশে থাকলে হয়তো এই সকালটা অন্যরকম হতো। রহিমা আপা, মা কি সবসময় এমন মেজাজি থাকেন? কি আর বলবো নতুন বউ, খালাম্মা মানুষটা একটু কড়া। আপনি মন দিয়ে কাজ করেন, সব ঠিক হয়ে যাবে। রান্নাঘরের গরম আবহাওয়ায় স্বপ্না আর রহিমা মিলে দ্রুত হাতে রুটি বেলছে। রহিমা স্বপ্নাকে শহরে রান্নার কিছু নিয়ম বুঝিয়ে দিচ্ছে, আর স্বপ্না তার গ্রামের সহজ গল্প বলছে। দুজনের হাসাহাসি আর কাজের তাল দেখে মনে হচ্ছে তারা যেন অনেক দিনের চেনা। ঠিক তখনই নাজমা বেগম রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। তার তীক্ষ্ণ নজর স্বপ্নার হাতের চুড়ির ঝনঝনানি আর রহিমার সাথে তার ঘনিষ্ঠতার দিকে। বলি রহিমা, কাজের ফাঁকে আড্ডা মারার জন্য তো আমি তোমায় বেতন দেই না। আর বড় বউ, তোমার রুচি তো দেখি তো আমি অবাক। কেন মা, কোনো ভুল হয়েছে? আমি তো রহিমা আপার থেকে রান্নার কাজটা বুঝে নিচ্ছিলাম। রহিমা আপা, বলি আক্কেল কি কোনোদিনই হবে না? বাড়ির কাজের লোককে কেউ আপা ডাকে? অবশ্য ডাকবেই তো, যার যেমন বংশ তার তেমন চলন। খালাম্মা, নতুন বউ তো অনেক ভালো কাজ করতেছেন। উনি তো শুধু একটু গল্প করতেছিলেন। তুমি চুপ করো রহিমা। তোমাদের মতো ছোট লোকদের সাথেও তো এই গ্রামের মিল হবে। যার যেমন ঘর তার তো কাজের লোকের সাথেই মিলবে। আভিজাত তো কি আর টাকা দিয়ে কিনা যায়? রক্তে থাকতে হয়। স্বপ্নার হাতের রুটি বেলা থেমে গেল। তার চোখ দুটোর জলে ধরে এলো। নিজের দারিদ্র্য বা গ্রামের পরিচয় নিয়ে তার কোনো লজ্জা নেই, কিন্তু নিজের পরিবারকে এভাবে ছোট করাটা সে সহ্য করতে পারছে না। সে মুখ নিচু করে চোখের জল আড়াল করার চেষ্টা করল। মা, আমার পরিবার গরিব হতে পারে, কিন্তু তারা আমাকে মানুষকে সম্মান দিতে শিখিয়েছে, কাউকে ছোট করা শেখায়নি। ওরে বাবা, মুখে মুখে তর্ক শিখেছে দেখছি। অভাবী ঘরে মেয়েদের এই এক স্বভাব, কথায় কথায় নীতির কথা শোনায়। রূপকটা তোমায় বিয়ে করে ভুল করেছি, এখন আমাকে সেই ভুলের মাসুল দিতে হচ্ছে। নাজমা বেগম রাগে গজগজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তার যাওয়ার পথে মেঝেতে যেন একরাশা তিক্তটা ছড়িয়ে রইল। রহিমা মায়ায় ভরা দৃষ্টিতে স্বপ্নার দিকে তাকালো এবং তার কাঁধে হাত রাখল। স্বপ্নার মনে হচ্ছে এই বিশাল অট্টালিকার চেয়ে তার বাবার ভাঙা টিনের ঘরটা অনেক বেশি শান্ত ছিল। কিছু মনে করবেন না বউ, খালাম্মার মুখটা বিষ হলেও মনে মায়া আছে, তবে সেটা শুধু নিজের ছেলের জন্য। আপনি কাঁদবেন না। না রহিমা আপা, আমি কাঁদছি না, শুধু ভাবছি মানুষ মানুষকে এত ঘৃণা কিভাবে করতে পারে। নাজমা বেগম গটগট করে শোবার ঘরে ঢুকলেন। তার স্বামী রবিউল ইসলাম বিছানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। স্ত্রীকে এতটা উত্তেজিত দেখে তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে তাকালেন। নাজমা বেগম আলমারি থেকে জোরে শব্দ করে কাপড় বের করতে করতে নিজের ক্ষোভ উগড়াতে শুরু করলেন। বলি ওগো, তুমি কি কানে তুলো দিয়েছ? তোমার গুণধর ছেলের কীর্তি দেখেছ? শেষে একটা গেয়ম ভূতকে ঘরে নিয়ে এলো। শান্ত হও নাজমা, স্বপ্না তো বেশ লক্ষ্মী মেয়ে। বিয়ের পরদিন সকালেই তো অশান্তি শুরু করা মানায় না। লক্ষ্মী মেয়ে না ছাই, একটা ভিখারি ঘরের মেয়ে। কেন জাতকুল নেই? রূপকের চেয়ে বয়সও 3 বছরের বড়। ভেবে দেখেছ আমাদের সমাজের কি মান সম্মান রইল? বয়স হয়ে গেছে, এখনো ঠিকমতো বাচ্চা হবে কিনা কে জানে। ছি নাজমা, ওভাবে কথা বলো না। বিয়েটা আমি আর রূপক মিলেই ঠিক করেছি, ভুলে যেও না ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? কোনো কৃতজ্ঞতার শোধ করতে গিয়ে আমার ছেলেকে এমন একটা আপদ গছিয়ে দিলে আমার অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করলে না তোমরা। রবিউল ইসলাম দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের সামনে 2 বছর আগের সেই ভয়াবহ দৃশ্যটা ভেসে উঠল। রূপক, তার ছোট ভাই রূপম আর রবিউল ইসলাম গিয়েছিলেন তাদের পৈতৃক গ্রামের বাড়িতে। রূপক জেদ ধরেছিল গ্রামের স্বচ্ছ পুকুরে গোসল করবে, কিন্তু পা পিছলে পুকুরের গভীর খাদে তলিয়ে যাচ্ছিল সে। রূপম সাঁতার জানত না। রবিউল সাহেবও তখন তীরে অসহায় দাঁড়িয়ে আর্তনাদ করছিলেন। ঠিক তখনই একটা দৃশ্য তার জীবন বদলে দেয়। 2 বছর আগের কথা, পুকুরের ঘাটে কলসি কাঁখে দাঁড়িয়েছিল স্বপ্না। সে এক মুহূর্ত দেরি না করে ঝপাত করে জলে ঝাঁপ দিল।
তার সাহসী সাঁতারে সে ডুবন্ত রূপককে টেনে পাড়ে নিয়ে এলো। রূপক তখন প্রায় অচেতন। স্বপ্না পরম মমতায় তার বুকের ওপর চাপ দিয়ে জল বের করে রূপকের প্রাণ বাঁচিয়েছিল। মা, তুমি আজ আমার বংশকে রক্ষা করলে। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মাথা নিচু করে, বিপদে মানুষকে সাহায্য করা তো আমাদের ধর্মের কাজ চাচা, এত ঋণের কি আছে? নাজমা, আজ তোমার ছেলে তোমার সামনে দাঁড়িয়ে আছে কেবল ওই মেয়েটার জন্য। সে নিজের জীবন বাজি রেখে রূপককে পুকুর থেকে বাঁচিয়েছে। রূপক তখন থেকেই মনে মনে ওকে পছন্দ করত। উপকারের বদলে টাকা দিয়ে দিলেই তো হতো, তাই বলে ঘরের বউ করে আনতে হবে? ও আমাদের আভিজাতের সাথে কোন দিকে খাপ খাওয়াতে পারবে বলো? অভিজাত্য দিয়ে মানুষ চেনা যায় না নাজমা, চেনা যায় অন্তর দিয়ে। স্বপ্না অনেক ধৈর্যশীল মেয়ে, দেখবে ওই একদিন এবারই সবচেয়ে বড় অবলম্বন হবে। অত ও রীতিকথা শুনতে চাই না। ওই কাজের বেটি রহিমার সাথে মিলে আমার রান্নাঘর উদ্ধার করছি। আমার এই সুন্দর গোছানোর সংসারটাও শেষ করে দিবে। রবিউল ইসলাম আর কথা বাড়ালেন না। তিনি জানেন নাজমা বেগমের পাথুরে মন গলতে সময় লাগবে। ওদিকে রান্নাঘর থেকে স্বপ্নার হাতের চুরির শব্দ আর নিঃশব্দ যন্ত্রণার দুটোরই আঁচ পাওয়া যাচ্ছে। স্বপ্নার এই লড়াইটা কেবল সংসারের সাথে নয়, বরং তার প্রাপ্য সম্মানের জন্য। রূপক ঘুম থেকে উঠে পাশে স্বপ্নাকে না দেখে অস্থির হয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে সে দেখে স্বপ্না ঘামছে আর খাবার সাজাচ্ছে, আর তার মা ডাইনিং চেয়ারে আয়েশ করে বসে কড়া নজর রাখছেন। রূপকের ছোট ভাই রূপমও সেখানে উপস্থিত। সে স্বপ্নার এই অবস্থা দেখে কিছুটা অস্বস্তিতে ছিল। রূপককে দেখে নাজমা বেগম আরও কঠোর হয়ে বসলেন। মা, এসব কি হচ্ছে? নতুন বউকে দিয়ে বিয়ের পরদিন সকাল থেকে কাজ করাচ্ছ কেন? আজ তো ওর বিশ্রাম নেওয়ার কথা। আমার বড় বাজানের ঘুম ভাঙলো বুঝি? আরে বাড়ির বউ হয়েছে তো কি হয়েছে? নবাবজাদি নাকি যে সারাদিন ঘুমাবে? কাজ করলে শরীরে রক্ত সচল থাকে। কাজ করার জন্য রহিমা আছে, তুমি আছো। স্বপ্না মাত্র গতকাল এই বাড়িতে এসেছে। ওর সাথে এমন আচরণ করাটা ঠিক হচ্ছে না মা। ভাইয়া ঠিকই বলেছে মা। ভাবি তো এখানে মেহমান হয়ে এসেছে। এসে যদি রান্নাঘরে ঢুকতে হয়, তবে আমাদের এই বড় বাড়িতে এত কাজের লোক থাকার লাভ কি? বিদ্রূপের হাসি হেসে চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, ওরে বাবা, দেখো রবিল সাহেব, তোমার বড় ছেলে তো এক রাতে বইয়ের আঁচলের তলায় ঢুকে গেছি, আর ছোটটাকেও দেখছি এই মেয়ের হাত ধরে ফেলেছি। বাসর ঘরে কি জাদু করেছে স্বপ্না? আমার দুই ছেলেই তো তোমার হয়ে লড়ছে। মাথা নিচু করে স্বপ্না বলে, রূপক, দয়া করে রাগ করো না, আমি তো নিজের ইচ্ছাতেই কাজ করছি। মা শুধু আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। বউ বয়সে বড় হলে এই হালই হয়। সেই রূপক, বয়সে ছোট বলে বইয়ের আঁচলের তলায় থাকবেই। স্বপ্না, তুমি চুপ করো। মা, আমি ছোট কি বড় সেটা বড় কথা নয়, কিন্তু তুমি যেভাবে ওকে ছোট করছো সেটা আমি সহ্য করব না। ও এ বাড়ির কাজের লোক নয়, ও আমার স্ত্রী। নাজমা বেগম এবার তার তুরুপের তাস চাললেন। তিনি হঠাৎ করে গলার স্বর উঁচিয়ে ডুকরে কেঁদে উঠলেন। নিজের চোখের জলকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তিনি সবাইকে অপরাধী বানানোর চেষ্টা শুরু করলেন। রবিউল সাহেব দূর থেকে এই দৃশ্য দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওগো শুনছো? দেখে যাও তোমার ছেলেদের কাণ্ড। কাল এক মেয়ে ঘরে এলো, আর আজই তারা নিজের জন্মদাত্রী মাকে অপমান করছে। আমি কি এই দিনের জন্য এদের পেটে ধরেছিলাম? এক গেও মেয়ের জন্য আজ আমাকে এইসব কথা শুনতে হচ্ছে। মা, তুমি শুধু শুধু সিনক্রেট করছো। কেউ তোমাকে অপমান করেনি, আমরা শুধু সঠিক কথাটা বলেছি। হ্যাঁ, এখন তো আমিই খারাপ হব। এই মেয়েটা আসার পর থেকেই আমার সংসারে আগুন লেগেছে। আমার বিচার চাই। তোমরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবেই তো তোমাদের শান্তি। মা, নাটক বন্ধ করো তো। স্বপ্না, তুমি উপরে চলো, তোমার কোনো কাজ করার দরকার নেই। রূপক একরকম জোর করে স্বপ্নার হাত ধরে সিঁড়ির দিকে নিয়ে যেতে থাকে। নাজমা বেগম ডাইনিংয়ে বসে উচ্চস্বরে কাঁদতে থাকেন আর বিলাপ করতে থাকেন যে তার ছেলেরা পর হয়ে গেছে।
স্বপ্না একদিকে রূপকের টানে উপরে যাচ্ছে, অন্যদিকে তার শাশুড়ির কান্না শুনে নিজেকে অপরাধী মনে করছে। বাসর রাতের প্রথম সকালটা এভাবে অশান্তির কালো মেঘে ঢেকে যাবে সেটা সে কল্পনাও করেনি। অশান্তির রেশ কাটতে না কাটতেই কলিং বেল বেজে উঠল। স্বপ্না রূপকের হাত ছেড়ে নিচে নেমে এলো। নাজমা বেগম চোখ মুছে দরজা খুললেন। ভেতরে ঢুকলেন তার বড় বোন রুমা বেগম আর তার মেয়ে রিফা। রিফা আধুনিক সাজগোজে সজ্জিত, তার চোখে মুখে এক ধরনের অহংকার। সে রূপককে পছন্দ করত এবং এই বিয়েটা সে একটুও মেনে নিতে পারেনি। ড্রয়িং রুমে স্বপ্নাকে দেখে রিফা নাক সিটকালো। কিরে নাজমা, এই কি তোর সেই সোনার টুকরো বউ? আমি তো ভেবেছিলাম কোনো হুড়পড়ি আনবি। এ তো দেখছি একদম অজপাড়া গায়ের সাধারণ একটা মেয়ে। আর বলিস না আপা, আমার কপাল মন্দ। তোর জামাই আর ছেলের জেদে এই বিপদ ঘরে তুলেছি। স্বপ্নার দিকে তাকিয়ে রিফা টিটকারি মেরে বলল, তা ভাবি, আপনার গায়ের রং তো ছবিতে যেমন দেখেছিলাম তার চেয়েও অনেকটা চাপা। আর এই শাড়িটা কি আপনার বাপের বাড়ি থেকে আনা? রুচি দেখে তো বেশ বোঝা যাচ্ছে। স্বপ্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিফার প্রতিটি কথা তীরের মতো তার বুকে বিঁধছে। রুমা বেগম সোফায় আয়েশ করে বসে স্বপ্নার গয়নাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর বিদ্রুপের হাসি হাসছেন। নাজমা বেগম যেন আরও উৎসাহ পেলেন বোনকে পাশে পেয়ে। খালা বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। চা? আরে রাখো তোমার চা। রিফা তো এই বিয়ে হবে শুনে কত ভালো ভালো উপহার কিনে রেখেছিল। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। রিফার সাথে রূপের এত পুরনো মেলামেশা, আজ এই জায়গায় রিফার বসার কথা ছিল। থাক না আম্মু, রূপকের পছন্দ যখন এরকম তখন আমার কি করার আছে। তবে ভাবি, রূপকের শার্টের সাইজ কিংবা ওর পছন্দের কফি এসব কি আপনি জানেন? ও কিন্তু খুব হাই প্রোফাইল লাইফস্টাইল পছন্দ করে। আপনি সামলাতে পারবেন তো? রিফা রূপকের ঘরের দিকে এগিয়ে গেল এবং সোফায় পা তুলে বসল। সে এমনভাবে কথা বলছে যেন এই ঘর আর এই স্বামী তার নিজের ছিল। স্বপ্না অসহায় বোধ করছে। সে বুঝতে পারছে রিফা ইচ্ছে করেই তাকে ছোট করছে এবং রূপকের ওপর নিজের অধিকার জাহির করার চেষ্টা করছে। শুনছিস আপা, ও নাকি রূপকের চেয়ে 3 বছরের বড়। রূপক তো এখন আবেগে আছে। কিছুদিন পর যখন দেখবে ওর বন্ধুরা রিফাতের মতো স্মার্ট মেয়েদের নিয়ে ঘুরছে, তখন এই গ্রাম্য মেয়েকে কি আর পাশে রাখবে? একদম ঠিক কথা। বেশি দিন টিকবে না এই সম্পর্ক। বয়সের এই পার্থক্য আর রুচির অমিল সব শেষ করে দেবে। রিফায়ের মতো একটা হিরে থেকে কেউ কাজ মনে দেয়? ভাবি, আমার 1 কাপ কফি দরকার রূপকের জন্য। আপনি কি পারবেন ব্ল্যাক কফি বানাতে, নাকি শুধু দুধ চিনি দিয়ে চা বানাতেই শিখেছেন? স্বপ্না রান্নাঘরের দিকে যাওয়ার সময় দেখল সিঁড়ি দিয়ে রূপক নামছে। তার চোখে মুখে বিরক্তি। সে তার খালা আর রিফার উপস্থিতি এবং তাদের কথাগুলো শুনে ফেলেছে। রিফা রূপককে দেখে এক চিলটে হাসি দিয়ে এগিয়ে এলো, কিন্তু রূপকের দৃষ্টি ছিল স্থির এবং গম্ভীর। খালামণি এসেছেন ভালো কথা, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে কোনো মন্তব্য করার আগে একবার ভাববেন। আর রিফা, ব্ল্যাক কফি খাওয়া আমার পছন্দ, স্বপ্নার নয়। আমার কফি আমি নিজে বানাতেই পছন্দ করি, তাই ওকে হুকুম করার প্রয়োজন নেই। রূপক কড়া কথা শুনিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে ড্রয়িং রুমে এক থমথমে নিস্তব্ধতা নেমে আসে। নাজমা বেগম, রুমা বেগম আর রিফা এবার সোফায় গোল হয়ে বসল। তাদের চোখে মুখে এখন কেবল প্রতিশোধ আর ষড়যন্ত্রের ছাপ। স্বপ্নাকে এই বাড়ি থেকে কিভাবে তাড়ানো যায় এবং রূপকের মন থেকে কিভাবে তার অস্তিত্ব মোছা যায়, সেটাই এখন তাদের মূল লক্ষ্য। দেখলে তো আপা, রূপক এই মেয়ের জাদুবিদ্যার অন্ধ হয়ে আছে। আমাকেও পর করে দিল। চিন্তা করিস না নাজমা, আবেগ দিয়ে বিয়ে টিকলেও সংসার টিকে না। আমাদের এমন কিছু করতে হবে যাতে রূপ নিজেই ওকে ঘৃণা করতে শুরু করে। রিফা, তুই কি তৈরি তো? আম্মু, আমি জানি রূপককে কিভাবে সামলাতে হয়। ওই গ্রামের মেয়েটা ওর শরীরের সেবা করতে পারলেও ওর মনের তৃষ্ণা মেটাতে পারবে না। আমি ওকে রূপকের থেকে আলাদা করবই। ষড়যন্ত্রের প্রথম অংশের হিসেবে তারা স্বপ্নার উপর কাজের পাহাড় চাপিয়ে দিল। রিফা ইচ্ছে করেই নিজের দামি ড্রেসে জুস ঢেলে দিয়ে স্বপ্নাকে সেটা হাতে ধুয়ে দেওয়ার হুকুম করল। স্বপ্না যখন রান্নাঘরে আর লন্ড্রি রুমে ব্যস্ত, রিফা সেই সুযোগে রূপকের স্টাডি রুমে গিয়ে ঢুকল। রূপক ল্যাপটপে কাজ করছিল।
রিফা তার খুব কাছে গিয়ে দাঁড়ালো এবং কাঁধের ওপর হাত রাখল। রূপক, এই পুরনো ফাইলগুলো দেখতে দেখতে তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড, একটু রিল্যাক্স করবে? আমি তোমার প্রিয় সেই মিউজিকটা প্লে করি। বিরক্ত হয়ে হাত সরিয়ে দিয়ে রিফা, আমি কাজ করছি আর আমার পার্সোনাল স্পেসে কারোর পারমিশন ছাড়া ঢোকা আমি পছন্দ করি না। ওমা, আমি কি তোমার পর? আগে তো তুমি আমার সাথে কফি খাওয়ার জন্য কত বাহানা করতে, এখন কি ওই গ্রাম্য মেয়েটার জন্য আমাকে ভুলে গেলে? ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? রিফা রূপকের আরও কাছে আসার চেষ্টা করল। তার গলার স্বর এবং চাহনিতে স্পষ্ট প্রলোভন। সে রূপকের শার্টের কলারটা ঠিক করার বাহানা করে তার গায়ের সাথে ঘেঁষার চেষ্টা করল। রূপক এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন চরম অবজ্ঞা। রিফা, তোমার সীমা ছাড়িয়ে যেও না। স্বপ্ন আমার স্ত্রী আর তুমি আমার আত্মীয়ের বেশি কেউ নও। দয়া করে ঘর থেকে যাও, আমার কাজে ডিস্টার্ব করো না। রিফা মনে মনে রাগে ফুঁসছে, মনে মনে বলল, এত অপমান! ঠিক আছে রূপক, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না তো? ওই স্বপ্নাই হবে তোমার সব যন্ত্রণার কারণ। রিফা ঘর থেকে বেরিয়ে এসে তার মা আর খালার কাছে গেল। তার মুখ অপমানে লাল হয়ে আছে। নাজমা বেগম আর রুমা বেগম বুঝলেন শুধু রিফার রূপ দিয়ে রূপককে ভোলানো সম্ভব নয়। রূপকের মনে স্বপ্নার প্রতি যে গভীর বিশ্বাস আর মায়া আছে সেটাকেই আঘাত করতে হবে। রুমা বেগমের চোখে তখন এক পৈশাচিক বুদ্ধির ঝিলিক। রিফা, এভাবে সরাসরি কাজ হবে না। নাজমা শোন, এমন কিছু করতে হবে যাতে রূপের চোখে স্বপ্নের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। বড়দের কাছেও ওকে নিচু করতে হবে। আমার মাথায় একটা মক্ষম চাল এসেছে। কি চালাপা, তাড়াতাড়ি বলো, এই অশান্তি আমার আর সইতে পারছি না। রুমা বেগম চুপি চুপি তাদের কানে কানে তার সেই বড় ষড়যন্ত্রের কথা বলতে শুরু করলেন। তারা এমন এক জাল বুনতে যাচ্ছেন যেখানে স্বপ্নাকে কেবল গ্রামের মেয়ে হিসেবে নয়, বরং একজন অযোগ্য এবং কলঙ্কিত নারী হিসেবে প্রমাণ করা হবে। তাদের এই ষড়যন্ত্রের অন্ধকার জাল ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে লাগল। সকাল থেকেই বাড়িতে এক অদ্ভুত থমথমে ভাব। নাজমা বেগমকে দেখা যাচ্ছে বেশ উৎফুল্ল, যেন বড় কোনো বিজয় তার হাতের মুঠোয়। তিনি স্বপ্নাকে ডেকে ড্রয়িং রুমে নাশতা সাজাতে বললেন। রুমা বেগম মুচকি হেসে জানালেন গ্রাম থেকে স্বপ্নার খুব আপন একজন আত্মীয় আসছেন দেখা করতে। স্বপ্না ভাবল হয়তো তার বাবা বা ছোট ভাই এসেছে, তাই সে আনন্দের সাথে খাবার সাজাতে লাগল। নাজমা, মেহমানরা তো গেট দিয়ে ঢুকে পড়েছে। রিফা, যা তো ওদের সদরে ভেতরে নিয়ে আয়। স্বপ্নর তো আজ অনেক বড় সারপ্রাইজ পাওয়ার কথা। ড্রয়িং রুমের দরজায় একটা ছায়া পড়ল। রিফার সাথে ভেতরে ঢুকলেন পান খাওয়া কুৎসিত হাসির এক প্রৌঢ় লোক। লোকটার পরনে দামি পাঞ্জাবি থাকলেও তার চোখের চামনি ছিল লোলুপ। লোকটাকে দেখামাত্র স্বপ্নার হাতের প্লেটটা সশব্দে মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করল। চোখের সামনে ভেসে উঠল সেই 12 বছর আগের অন্ধকার দুপুর। লোকটা আর কেউ নয়, স্বপ্নার সেই পাশবিক বড় মামা। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পিশাচটা স্বপ্নার বড় মামা। তার উপস্থিতি পুরো ঘরের বাতাসকে যেন বিষিয়ে তুলেছে। ভয়ার্ত কণ্ঠে, আপনি আপনি এখানে কেন? মা, ওনাকে কেন আনা হয়েছে? আরে স্বপ্না, আত্মীয়কে দেখি এইভাবে ভূত দেখার মতো চমকাচ্ছ কেন? তোমার মামা তো তোমার ছোটবেলার অনেক গল্প আমাদের শোনাবেন। কি রুমা আপা, ঠিক কি না? কেন মা জননী, আপন ভাগ্নিকে কি দেখতে আসতে পারি না? বিএন সাহেব অনেকদিন খাতির করে ডেকেছেন, তাই না এসে পারলাম না। একদম ঠিক কথা। ভাগ্নির প্রতি মামার দরদও অগাধ। ছোটবেলা থেকেই নাকি মামা তাকে খুব আদর করতেন। এমনকি সেই আদরের চোটে একবার নাকি পাড়ায় জানাজানিও হয়ে গিয়েছিল। ছি স্বপ্ন, তোমার অতীত তো দেখছি বেশ রঙিন। হট্টগোল শুনে রূপক নিচে নেমে এলো। সে দেখল তার মা আর খালা স্বপ্নাকে ঘিরে দাঁড়িয়ে অপদস্থ করছেন, আর সেই লোকটা এক কোণে বসে শয়তানি হাসছে। রূপক স্বপ্নার কান্নামাখা চোখের দিকে তাকালো। কপট দীর্ঘশ্বাস ফেলে মামা বলা শুরু করলে, কি আর বলবো বিএন সাহেব, কথাগুলো বলতেও লজ্জা লাগে। এই স্বপ্না যখন ছোট তখনই ওর মধ্যে এক অদ্ভুত চঞ্চলতা ছিল। আমার সাথে ওর মেলামেশাটা পাড়ার মানুষ ভালো চোখে দেখত না। এক দুপুরে আমি ওকে শাসন করতে যখন ওর ঘরে ঢুকছিলাম, কিন্তু ও যা শুরু করছিল, সি। মিথ্যা কথা। আপনি পিশাচ। আপনি আমার শৈশবটা কেড়ে নিয়েছেন, আর এখন আমার সংসার ভাঙতে এসেছেন। চুপ করো স্বপ্ন। ভাই সাহেব, আপনি লজ্জা পাবেন না।
পরিষ্কার করে বলুন সেদিন সমাজ কেন আপনাকে একঘরে করে চেয়েছিল? ওই যে বললাম, ভাগ্নির সাথে মামার সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হলো। লোকে বলতে লাগলো আমি নাকি জোর করছি, কিন্তু আসলে স্বপ্না নিজেই সেদিন আমাকে ফাঁদে ফেলেছিল। জানাজানি হওয়ার পর ওর বাবা ওকে গ্রাম থেকে সরিয়ে দিয়েছিল। আমি তো আত্মীয় হিসেবে সবসময় ওর ভালোই চেয়েছি, কিন্তু ওর স্বভাব কি আর বদলায়? শুনছেন রবিউল সাহেব, এই নোংরা মেয়েকে আপনি নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছেন। যে নিজের রক্তের সম্পর্কে মামার সাথে কুকীর্তি করে সমাজ পুড়িয়েছে, তাকে আমি আমার পবিত্র বাসার ঘরে ঢুকতে দিয়েছি। স্বপ্নার মনে হচ্ছে আকাশটা তার মাথার উপর ভেঙে পড়ছে। মামা অত্যন্ত নির্লজ্জভাবে 12 বছর আগের সেই ঘটনাকে স্বপ্নার চরিত্রের দোষ হিসেবে ব্যাখ্যা করছে। রিফা এক কোণে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছে। স্বপ্না বারবার রূপকের দিকে তাকাচ্ছে, কিন্তু রূপকের মুখ পাথরের মতো শক্ত হয়ে আছে। ইস, মামার সাথে প্রেম? ভাবি, আপনার সাহস তো কম না। রূপক, তুমি এখনো চুপ করে আছো কেন? এই মেয়েটা তো একটা নোংরা জলজান্ত কলঙ্ক। স্বপ্নার কান ভো ভো করছে। রবিউল ইসলাম সোফায় পাথরের মতো বসে আছেন। তিনি সবকিছু শুনে নিস্তব্ধ হয়ে গেছেন। নাজমা বেগম এবং রুমা বেগম এমনভাবে ঘটনাগুলো সাজিয়ে বলছেন যেন স্বপ্না ছোটবেলা থেকেই চারিত্রিক ত্রুটিপূর্ণ ছিল এবং তার মামার সাথে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল। তারা আসল সত্যটা আড়াল করে স্বপ্নার ওপর কলঙ্কের তিলক লাগিয়ে দিচ্ছেন। নিচু এবং ভাঙা গলায় স্বপ্নার শ্বশুর বললেন, স্বপ্না মা, এই কথাগুলো কি সত্যি? তোমার মামা যা বলেছে সমাজ কি সত্যি ওভাবে অপবাদ দিয়েছিল? বাবা, সমাজ ওনাকে দোষী করেছিল, উনি সেটা উল্টে বলেছেন। আমি ছোট ছিলাম, আমি অসহায় ছিলাম। রূপক, তুমি কিছু বলো। তুমি তো জানো আমি তোমাকে কতটা সম্মান করি। রূপক একটি শব্দ উচ্চারণ করল না। তার চোখে ঘৃণা নাকি বিভ্রান্তি সেটা বোঝা যাচ্ছে না। স্বপ্না দেখল রূপম মাথা নিচু করে আছে, যেন ভাবির কলঙ্কের কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতে পারছেন না। রবিউল ইসলাম আবার প্রশ্ন করলেন, স্বপ্না মা, সত্যি করে বলো, তোমার মামা যা বলেছে তা কি সত্যি? সমাজে জানাজানি হয়েছিল এমন কথা কি সত্যি? বাবা, আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। উনি পিশাচ। উনি আমার ছোটবেলাটা শেষ করে দিয়েছেন। চুপ করো। নিজের কলঙ্ক ঢাকতে এখন আত্মীয় পিছাস বানাচ্ছ? রবিউল সাহেব, এই মেয়েকে আপনি উদ্ধার করে এনেছেন। যে নিজের মামার সাথে কেলেঙ্কারি করে মুখ পুড়িয়েছে, তাকে আমার ছেলের ঘরে ঠাঁই দিয়েছেন। রবিউল সাহেব লজ্জায় চোখ বন্ধ করে ফেললেন। মামা এক কোণে বসে নির্লজ্জভাবে তার কান্না উপভোগ করছে। পুরো বাড়িতে এখন কেবল স্বপ্নার কান্নার শব্দ আর নাজমা বেগমের বিদ্রূপ রাজত্ব করছে। নাজমা বেগম এবার স্বপ্নার হাত ধরে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলেন। এক্ষুনি আমার ঘর থেকে দূর হ। এই মামার সাথেই চলে যা, যার সাথে তোর আদি প্রীত। আমার রূপকের জীবনটা তুই বিষয়ে দিয়েছিস। স্বপ্না মেঝেতে পড়ে ডুকরে কেঁদে উঠল। স্বপ্না আশা করেছিল রূপক আজ তার হয়ে লড়বে, কিন্তু রূপকের চোখে সে এক অদ্ভুত শূন্যতা আর বিভ্রান্তি দেখল। রূপক স্বপ্নার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। তার এই নীরবতা স্বপ্নার বুকে তীরের মতো বিঁধল। রূপক কিছু না বলে, কোনো প্রতিবাদ না করে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদের দিকে চলে গেল। স্বপ্না বুঝতে পারল যে রূপককে সে তার আশ্রয় ভেবেছিল, সেই রূপকও আজ তাকে বিচারের কাঠগড়ায় একা দাঁড় করিয়ে চলে গেছে। দেখলে তো ভাবি, রূপকও সত্যটা বুঝে গেছে। তোমার মতো অপবিত্র মেয়ের জন্য ওর মনে আর কোনো জায়গা নেই। এখনই এই বাড়ি থেকে দূর হও। আমরা চোর শেষরা সইতে পারি, কিন্তু চরিত্রহীনা মেয়ে সইব না। রুমাপা, ঠিকঠাক মতো বিদায় করো একে। বাড়িতে রিফা আর নাজমা বেগমের পৈশাচিক হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। স্বপ্না একা হয়ে গেল। তার শৈশবের সেই অন্ধকার দানবটা আজ তার সাজানো সংসারটাও ধুলোয় মিশিয়ে দিল। সে অপলক দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে রইল, যেখানে রূপক তাকে একা ফেলে চলে গেছে। ছাদের কার্নিস ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রূপক। তার চোখের সামনে নিচে ঘটে যাওয়া দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে। তার বিশ্বাসের ভিট যেন কাঁপছে। ঠিক এই সময় রূপম ধীর পায়ে ছাদে এলো। সে তার বড় ভাইয়ের কাঁধে হাত রাখল। রূপকের শরীরটা একবার কেঁপে উঠল, কিন্তু সে পেছনে ফিরল না।
ভাইয়া তুমি এখানে কেন? নিচে ভাবির উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, তুমি কি তা দেখতে পাচ্ছ না? ভাঙা গলায় রূপক চোখের জল ফেলে বলে, আমি কি করব রূপম, আমি তোকে ভালোবেসেছিলাম, কিন্তু ওর মামা যা বলল, সমাজ, কলঙ্ক, একটা অপবিত্র অতীত, এসব আমি কিভাবে মেনে নেব? কলঙ্ক? ভাইয়া তুমি কি সত্যি ওই লোকটার কুৎসিত কথাগুলো বিশ্বাস করলে? তুমি কি দেখতে পাচ্ছ না ওটা একটা সাজানো নাটক? নাটক কেন হবে? একজন মানুষ নিজের আত্মীয়ের নামে এত বড় বদনাম কেন দেবে? মা আর খালামণিও তো তাকে চেনে। ওনারা চেনেন বলেই তো ওনাকে নিয়ে এসেছেন ভাইয়া। তুমি কি জানো না মা কোনোদিনও এই বিয়ে মেনে নিতে পারেনি? আর রিফা, সে তো সুযোগের অপেক্ষায় ছিল। ওই লোকটা পিশাচ, ওর চোখের দিকে তাকিয়ে দেখেছো? ওর চোখে অপরাধীর ভয় ছিল না, ছিল বিজয়ের হাসি। রূপক চুপ করে রইল। রূপম এবার রূপকের সামনে এসে দাঁড়ালো এবং তার 2 হাত শক্ত করে ধরল। রূপমের চোখে এখন বড় ভাইয়ের প্রতি এক ধরনের ক্ষোভ আর মায়া মেশানো দৃষ্টি। ভাইয়া, ভাবি বাসর রাতে কেন ভাবে দুঃস্বপ্ন দেখে আটকে উঠেছিল, এখন কি মেলাতে পারছো? সে শৈশবের আতঙ্ক আজও ওকে তাড়া করে বেড়াচ্ছে। আর আজ সে আতঙ্কটা মার খালামণি ড্রয়িং রুমে এনে দাঁড় করিয়েছে। তুমি তো ভাবি স্বামী, তুমি তো বিপদে তার রক্ষক হওয়ার কথা ছিল। আমি বুঝতে পারছি না রূপম, আমার মাথা কাজ করছে না। ভাবো তো ভাইয়া, যে মেয়েটা তোমাকে নিজের জীবন বাজি রেখে পুকুর থেকে বাঁচিয়েছিল, সে কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? সে আজ সবার সামনে দাঁড়িয়ে কাঁদছে, আর তুমি কাপুরুষের মতো ছাদে পালিয়ে এসেছো। আর যদি তুমি ওর পাশে না দাঁড়াও, তবে ও সারা জীবনের মতো ভেঙে যাবে। রূপকের মনে পড়ে গেল সেই পুকুরের ঘাটের কথা, সেই সাহসী মেয়েটার কথা। রূপমের কথাগুলো তার কানে মন্ত্রের মতো বাজতে লাগল। সে বুঝতে পারল সে ভুল করছিল। স্বপ্নার সেই আর্তনাদ কোনো অপরাধীর চিৎকার ছিল না, ছিল এক আজন্ম লালিত ট্রমা আর একাকিত্বের হাহাকার। রূপকের 2 চোখ ভিজে এলো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি রূপম। আমি ওর কান্না দেখেও মুখ ফিরিয়ে নিয়েছি। ও হয়তো ভাবছে আমি ওকে বিশ্বাস করিনি। এখনো সময় আছে ভাইয়া, নিচে যাও, ওই শয়তানটার মুখোশ টেনে ছিঁড়ে ফেলো আর ভাবিকে টেনে তোলো। মনে রেখো, তুমি না দাঁড়ালে আজ এক নিরপরাধ মেয়ের আত্মা মরে যাবে। রূপক আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত পায়ে ছাদ থেকে নিচে নামতে শুরু করল। তার চোখে এখন আর বিভ্রান্তি নেই, আছে দৃঢ়তা। রূপম পেছনের দিক থেকে তার ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। সে জানে তার ভাই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। আমি জানি আমার ভাই কখনো অন্যায় মেনে নেবে না। রূপক যখন নিচে নামলো তখন ড্রয়িং রুমে নরক গুলচার চলছে। নাজমা বেগম স্বপ্নার শাড়ির আঁচল ধরে টানাহেচড়া করছেন, আর রুমা বেগম সেই পাশবিক মামার হাতে কিছু একটা দেওয়ার ইশারা করছেন। স্বপ্না মেঝেতে বসে অঝরে কাঁদছে। রূপক ধীর পায়ে এগিয়ে এসে স্বপ্নার সামনে দাঁড়ালো। তার শান্ত ভঙ্গি দেখে রুমা বেগম ভাবলেন রূপক বুঝি স্বপ্নাকে বিদায় করতেই এসেছে। খুব শান্ত গলায়, মামা, আপনার অনেক কষ্ট হয়েছে গ্রাম থেকে আসতে, এবার আপনি আসতে পারেন। আমাদের পারিবারিক বিষয়ে আপনার আর না থাকলেও চলবে। দাঁত বের করে হেসে, এই তো জামাই বাবাজির মতোই কথা। আমি তো ভাগ্নির মঙ্গলের জন্য সব সত্য বললাম। এখন আমি চলি, তবে ওই যে ওনারা যা বললেন। হ্যাঁ ভাই সাহেব, আপনি যান, আপনার পাওনা আপনি ঠিক পেয়ে যাবেন। এই মেয়েকে আর আমি রাখবো না আমরা। মামা যখন দরজার দিকে এগোতে যাবে ঠিক তখন তার লোলুপ দৃষ্টি আবার স্বপ্নার ওপর পড়ল। সে ভাবল রূপক তো এখন স্বপ্নাকে ঘৃণা করে, তাই একটু রসিকতা করা যাক। সে রূপকের কাছে গিয়ে ফিসফিস করে এমনভাবে বলল যেন সবাই শুনতে পায়, জামাই, মেয়েটা দেখতে কিন্তু এখনো খাসা আছে, বয়সেরও এখনো কচ্ছি মাল। আমরা গ্রামের মানুষ তো জানি ওর শরীরে কোন বাজে কত বিষ। ওর এই শরীরটাই টানে তো আমি। কথাটি শেষ করার আগেই রূপকের হাতের প্রচণ্ড এক থাপ্পড় লোকটার গালে এসে পড়ল। সবাই স্তব্ধ হয়ে গেল। রূপক লোকটার কলার চেপে ধরে তাকে দেয়ালে ঠাসিয়ে ধরল। তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। রূপকের এই রুদ্রমূর্তি দেখে নাজমা বেগম আর রুমা বেগমের মুখ শুকিয়ে গেল। শয়তান, তুই ভেবেছিস আমি তোর মতো একটা জানোয়ারের কথা বিশ্বাস করে আমার স্ত্রীকে অপমান করব? নিজের ভাগ্নির শরীর নিয়ে কথা বলতে তোর জিভ জড়িয়ে গেল না?
রূপক একের পর এক কিল ঘুষি মারতে শুরু করলো মামাকে। লোকটা চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইছে। রূপক তাকে টেনে হিঁচড়ে মেইন গেটের দিকে নিয়ে গেল। নাজমা বেগম চিৎকার করে রূপককে থামানোর চেষ্টা করলেন, কিন্তু রূপক আজ কারোর কথা শোনার পাত্র নয়। খবরদার মা, আজ যদি কেউ মাঝখানে আসো আমি নিজের হাতে তুলে ফেলবো। এই জানোয়ার আজ জীবন্ত এই বাড়ি থেকে বের হবে না। মার খেতে খেতে মেঝেতে পড়ে গিয়ে, আমাকে মারবেন না জামাই, আমার কোনো দোষ নেই। আমাকে তো রুমা বেগম আর আপনার মা টাকা দিয়ে আসতে বলেছিলেন। ওনারাই আমাকে শিখিয়ে দিয়েছেন কি কি বলতে হবে। পুরো ড্রয়িং রুমে যেন বজ্রপাত হলো। রবিউল ইসলাম সোফা থেকে উঠে দাঁড়ালেন। রুমা বেগম আর নাজমা বেগম একে অপরের দিকে তাকাচ্ছেন। তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। মামা তখন মারের ভয়ে হাত জোর করে সব সত্যি উগরে দিচ্ছে। রুমা বেগম আমার গ্রামের লোক পাঠিয়েছিলেন। আমাকে অনেকগুলো টাকাও দেওয়ার লোভ দেখিয়েছেন যাতে আমি স্বপ্নের নামে কলঙ্ক দেই। টাকা না দিলে আমি তো আসতামই না, বিশ্বাস করেন। রূপক লোকটাকে লাথি মেরে গেটের বাইরে ফেলে দিল। তারপর সে ফিরে তাকালো তার মা আর খালার দিকে। তার দৃষ্টিতে এখন এমন এক ঘৃণা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। স্বপ্না মেঝেতে বসে অবিশ্বাসের দৃষ্টিতে তার শাশুড়ি আর খালার দিকে তাকিয়ে আছে। তারা যে এত নিচে নামতে পারেন তা স্বপ্নার কল্পনার বাইরে ছিল। রুমা বেগমের দিকে তাকিয়ে, খালামণি, নিজের বোনের ছেলের সংসার ভাঙার জন্য টাকা দিয়ে এই পিশাচকে ভাড়া করে এনেছেন। রিফার জন্য আপনি এত নীচ হতে পারলেন? রূপক, শোন বাবা, আমি শুধু তোর ভালোর জন্য। চিৎকার করে, থামো মা, অনেক ভালো করেছো তুমি। আজ থেকে তুমি আমার মা নও, তুমি কেবল এই বাড়ির একজন মালিক। আর খালামণি, আপনি এখনই আমার বাড়ি থেকে বের হবেন, নয়তো ওই মামার যে হাল করেছি আপনারও তাই করব। রুমা বেগম আর রিফা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুম এখন নিস্তব্ধ। শুধু এক কোণে নাজমা বেগম অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। রূপক ধীর পায়ে স্বপ্নার সামনে এসে হাঁটু গেড়ে মেঝেতে বসল। তার চোখে জল। সে স্বপ্নার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আমাকে ক্ষমা করে দাও স্বপ্না, আমি কতটা কাপুরুষ হলে তোমাকে ওই জানোয়ারটার সামনে একা ফেলে ছাদে চলে গিয়েছিলাম। আমি তোমার সম্মান রক্ষা করতে পারিনি। তুমি ফিরে এসেছো এটাই আমার কাছে অনেক, রূপক। আমি ভেবেছিলাম আজ বুঝি আমার সব শেষ হয়ে গেল। না স্বপ্না, শেষ নয়, আজ থেকে আমাদের নতুন শুরু। আমি ওই শয়তানের সব কথা শুনেছি, কিন্তু আমি জানি তুমি পবিত্র, তোমার কোনো দোষ ছিল না। স্বপ্না রূপকের চোখের দিকে তাকালো। তার দু চোখ বেয়ে অবিরল অশ্রু ঝরছে। সে আজ আর কিছু লুকাতে চায় না। রূপকের এই অগাধ বিশ্বাস তাকে সাহস দিল 12 বছরের জমে থাকা পাথরটা বুক থেকে সরিয়ে ফেলতে। সে রূপকের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। তুমি জানো না রূপক, সেই দুপুরটা কত ভয়াবহ ছিল। মা বাড়িতে ছিল না, বাবা খেতে। ওই লোকটা জোর করে ঘরে ঢুকে খিল আটকে দিয়েছিল। আমি অনেক চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আসেনি। চুপ করো স্বপ্না, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। না রূপক, আমাকে বলতে দাও। সমাজ আমাকেই দোষ দিয়েছিল। লোকটা রটিয়ে দিয়েছিল আমি নাকি তাকে ডেকেছি। বাবা অপমান করে মামাকে গ্রাম ছাড়া করেছিলেন। তুমি ক্ষমা চাইছো? আমি তো উল্টো তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য। এমন একটা অতীত নিয়ে আমি তোমার জীবনে এসেছি, তুমি কি আমাকে ক্ষমা করছো না? স্বপ্নার কপালে চুম খেয়ে, তোমাকে ঘৃণা? পাগল হয়েছ তুমি তো এক যোদ্ধা স্বপ্না। যে অন্যায় তোমার সাথে হয়েছে তার জন্য তুমি কেন ক্ষমা চাইবে? ক্ষমা তো আমার চাওয়া উচিত, কারণ আমরা পুরুষরাই সমাজটাকে এমন বিষাক্ত বানিয়েছি। রবিউল ইসলাম এগিয়ে এসে স্বপ্নার মাথায় হাত রাখলেন। তার চোখেও আজ জল। তিনি নাজমা বেগমের দিকে ফিরে তাকালেন, যার মাথা অপমানে মাটির সাথে মিশে যাচ্ছে। রবিউল সাহেব বুঝতে পারলেন আভিজাত্যের চেয়ে মানুষের সততা অনেক বেশি মূল্যবান। মা স্বপ্না, তুমি আমাদের এই বাড়ির লক্ষ্মী। রূপক ঠিকই বলেছে, আমরাই অপরাধী। তুমি আমাদের ক্ষমা করো মা। বাবা, আপনি ওভাবে বলবেন না। আমি শুধু একটু সম্মান আর আশ্রয় চেয়েছিলাম। আশ্রয় নয় স্বপ্না, তুমি এই বাড়ির অধিকারিণী। মা, আজ তুমি নিজের ভুল বুঝতে পারছো তো? তোমার ওই শহরে আভিজাত্য আজ এক ভাড়াটে গুন্ডা বদমাশের কাছে হেরে গেছে। নাজমা বেগম কোনো উত্তর দিতে পারলেন না। তিনি নীরবে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। রূপক স্বপ্নাকে আলতো করে ধরে তুলে দাঁড় করালো। স্বপ্নার মনে হচ্ছে তার বুকের ভেতর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। রূপকের হাতের স্পর্শে সে আজ এক অন্যরকম শক্তি অনুভব করছে। বাইরের আকাশে তখন ভোরের নতুন সূর্য উঠছে, যা স্বপ্নার জীবনের সব অন্ধকার ধুয়ে দিতে চায়। রাতের অন্ধকার নেমে এসেছে বাড়িতে।
সারাদিনের ঝড় ঝাপটার পর রূপক আর স্বপ্না তাদের ঘরে শান্তিতে সময় কাটাচ্ছে। রূপক স্বপ্নার চুলে বিলি কেটে দিচ্ছে, তার চোখে এখন রাজ্যের মমতা। অন্যদিকে রিফা আর তার মা তখনও বাড়ি থেকে বিদায় নেয়নি, ড্রয়িং রুমের সোফায় মুখ ভার করে বসে আছে। রিফার চোখে এখন হিংসার আগুন, সে কোনোভাবেই মানতে পারছে না যে ওই গ্রামের মেয়েটা আজ জয়ী হলো। ফিসখিস করে, মা, আমি ওটা হতে দিব না। রূপক আমার হতে না পারলে আমি ওকে আর ওই মেয়েটাকে শেষ করে দিব। এই বাড়ি হাত শ্মশান হবে। রিফা, কি বলছিস এসব? পাগল হলি নাকি? এখন চল যাই এখান থেকে। না আম্মু, তুমি যাও, আমি আমার কাজ শেষ করে আসছি। রিফা চুপি চুপি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, সে এক ক্যান কেরোসিন জোগাড় করে রূপক আর স্বপ্নার ঘরের দরজার নিচে ঢালতে শুরু করল। তার হাতে একটা দিয়াশলাই। রিফা ভাবছে আগুনের শিখায় স্বপ্নার সাথে রূপককেও পুড়িয়ে দিলে অন্তত তার জেদ মিটবে। ঠিক তখনই পেছন থেকে কারো ভারী কণ্ঠস্বর ভেসে এলো। বাহ রিফা আপু, তোমার ভালোবাসা তো দেখছি কেরোসিন তেলের মতো দাহ্য। আমার ভাইয়ার সুখের ঘরে আগুন দেওয়ার শখ হয়েছে তোমার? রিফা চমকে পেছনে ফিরে দেখল রূপম মোবাইলে ভিডিও রেকর্ড করছে। সে ভয়ার্ত চোখে দিয়াশলাইটা আড়াল করার চেষ্টা করল। রূপম এক মুহূর্ত দেরি না করে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে শুরু করল। বাবা, ভাইয়া, মা, জলদি এসো। রূপমের চিৎকারে পুরো বাড়ির মানুষ জেগে উঠল। ঘর থেকে বেরিয়ে এসে রূপক বলে, রূপম, কি হয়েছে? কিসের গন্ধ আসছে এখানে? গন্ধ তো পচা মনের ভাইয়া। দেখো, আম্মুর প্রিয় রিফা আপু তোমাদের পুড়িয়ে মারার জন্য আয়োজন করেছে। এ দেখো, তার হাতে দিয়াশালাই আর দরজার গোড়ায় কেরোসিন। রবিউল সাহেব আর নাজমা বেগমও সেখানে উপস্থিত হলেন। নাজমা বেগম নিজের বোনের মেয়ের এই অবস্থা দেখে হতবাক। রূপক যখন দরজার নিচে তেলের দাগ দেখল, তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে রিফার দিকে এক পা করে এগিয়ে এলো। রিফা, তুমি এত নীচ? তুমি আমাদের খুন করতে চেয়েছিলে শুধু একতরফা ভালোবাসার নামে, এই উন্মাদনা? চিৎকার করে, হ্যাঁ, আমি চেয়েছিলাম। কেন ও আসবে তোমার জীবনে? কেন তুমি আমাকে ছেড়ে ওকে বিশ্বাস করবে? ও পুড়লে তবেই আমার শান্তি হবে। রিফার গালে এক প্রচণ্ড থাপ্পড় দিয়ে, চুপ কর অসভ্য মেয়ে, আজ তোর জন্য আমি লজ্জিত। রুমাপা, এখনই তোর এই পাগল মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বের হ, নয়তো আমি নিজেই পুলিশে দিব। রুমা বেগম ভয়ে রিফার হাত ধরে টেনে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। রিফা তখনও ডুকরে কাঁদছে আর অভিশাপ দিচ্ছে। রবিউল সাহেব রূপমকে জড়িয়ে ধরলেন। আজ রূপমের সজাগ দৃষ্টির জন্য এক বড় বিপদ থেকে রক্ষা পেল বাড়িটা। রূপক স্বপ্নার দিকে তাকালো, যে আতঙ্কে রূপকের হাত শক্ত করে ধরে রেখেছে। ভাইয়া, এদের জন্য আর মন খারাপ করো না। আগাছা সাফ হয়ে গেছে। এখন থেকে এই বাড়িতে শুধু ভালোবাসা থাকবে। ঠিক বলেছিস রূপম। মা, দেখেছ তো আভিজাত্য কারে বলে? রিফার রক্তে তো শহর ছিল, কিন্তু মরেছিল বিষ। আর স্বপ্নার রক্তে গ্রাম থাকলেও মনে আছে পবিত্রতা। স্বপ্নার হাত ধরে, আমাকে মাফ কর মা, আমি ভুল মানুষের পেছনে ছুটে আমার আসল সম্পত্তি চিনতে পারিনি। তুই সোনার টুকরো, আমার ঘরের লক্ষ্মী। রাত তখন গভীর। জানালার ওপাশে জোনাকির মেলা বসেছে, যেন স্বপ্নার গ্রাম থেকে তারা শুভেচ্ছা জানাতে এসেছে। রূপক আর স্বপ্না বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশে রূপালী চাঁদ হাসছে। সব ষড়যন্ত্র আর আগুনের ভয় ছাপিয়ে এখন কেবল এক নতুন ভোরের অপেক্ষা। রূপক এসে আলতো করে স্বপ্নাকে জড়িয়ে ধরে। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেছে 5টি বছর। সেই অশান্ত বাসর রাত, ষড়যন্ত্র আর আগুনের স্মৃতি আজ অনেক ধূসর। এখন আর এই অট্টালিকায় কান্নার শব্দ নেই, বরং সারা দিন একজোড়া ছোট পায়ের দৌড়াদৌড়ি আর খিলখিল হাসির শব্দ প্রতিধ্বনিত হয়। রূপক আর স্বপ্নার কোল আলো করে এসেছে তাদের 4 বছরের ছেলে আরিয়ান। রূপক বারান্দা থেকে ডাকে, স্বপ্না, আরিয়ানকে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গাড়ি কিন্তু বের হয়ে গেছে। ঘর থেকে হাসি মুখে বেরিয়ে এসে, একটু দাঁড়াও না, তোমার ছেলের তো আবার পাঞ্জাবি ছাড়া চলবে না। ঠিক তোমার মতো জেদি হয়েছে সে। স্বপ্না এখন আর সেই ভয়ার্ত গ্রামের মেয়েটি নেই। সে এখনই বাড়ির প্রাণ ভোমরা। নাজমা বেগম এখন আর রান্নাঘরে হুকুম দেন না, বরং তিনি স্বপ্নার পাশে বসে নাতিকে গল্প শোনান। তিনি এখন স্বপ্নাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন।
রবিউল সাহেব সোফায় বসে তৃপ্তির হাসি হাসছেন। তার সেই দিনের সিদ্ধান্ত যে আজ এই পরিবারকে স্বর্গ বানিয়ে দিয়েছে তা ভেবে তার বুকটা গর্বে ভরে ওঠে। বৌমা, আরিয়ানের জন্য আমি তালের পিঠা বানিয়ে রেখেছি, ওটা সাথে নিও। ও তো আবার তোমার হাতের চেয়ে আমার হাতের পিঠা বেশি পছন্দ করে। মাকে জড়িয়ে ধরে, আপনি থাকলে তো আরিয়ান আমাকে পাত্তাই দেয় না মা। আপনি ওকে আশকারা দিয়ে একদম মাথায় তুলেছেন। রূপক এগিয়ে এসে স্বপ্নার কাঁধে হাত রাখল। আজ তারা সবাই মিলে স্বপ্নার গ্রামে যাচ্ছে। সেই পুকুর পাড়, সেই জোনাকি জলার শিউলিতলা যেখানে স্বপ্নার শৈশব চুরি হয়েছিল, আজ সেখানে রূপক আর স্বপ্না মিলে তাদের ছেলের শৈশব সাজিয়ে দেবে। স্বপ্নার চোখের সেই পুরনো আতঙ্ক এখন গভীর আত্মবিশ্বাসে পরিণত হয়েছে। কি ভাবছো স্বপ্না? চলো গ্রামের সেই পুকুরে আজ আমি আরিয়ানকে সাঁতার শেখাবো। হেসে থেলে, মনে আছে তো, তুমি কিন্তু প্রথমবার ওই পুকুরে আছাড় খেয়েছিলে। আমার ছেলে যেন আবার বাপের মতো আনাড়ি না হয়। আরিয়ানকে কোলে তুলে নিয়ে, একদম হবে না, কারণ ওর মা তো একজন সাহসী যোদ্ধা। ওর রক্তে তো লড়াই করার শক্তি আছে। বিকেলবেলা গাড়িটা যখন মেঠো পথ ধরে স্বপ্নার গ্রামের বাড়িতে পৌঁছালো, তখন চারদিকে সোনালি ধানের ওপর গোধূলির আলো ঝিকমিক করছে। স্বপ্না মুক্ত নিঃশ্বাস নিল। যে সমাজ একসময় তাকে ছি ছি করেছিল, আজ সেই সমাজের মানুষগুলোই তাকে সম্মান দিয়ে বরণ করে নিচ্ছে। রূপক স্বপ্নার হাতটা শক্ত করে চেপে ধরল। তারা দুজনে মিলে সূর্যাস্তের দিকে তাকিয়ে রইল। তাদের জীবনের সব ক্ষত আজ ভালোবাসার প্রলেপে মুছে গেছে। মায়ার এই আবর্তে আজ আর কোনো অন্ধকার নেই, আছে কেবল অন্তহীন আলো।